ডাব্লিউর লিটল চ্যাম্পসরা। তো কেমন আছিস তোরা বল? অলরেডি আমাদের যে 15 মিনিটের রিভিশন লেকচার চলছিল, অর্থাৎ আমরা চ্যাপ্টার ওয়াইজ কিভাবে জাস্ট 15টা মিনিটের মধ্যে পুরো কনসেপ্টগুলোকে একদম হাতের মুঠোয় নিয়ে আসবো, তো সেই লেকচার অলরেডি তোরা একটা দেখে নিয়েছিস, বাকি অন্যান্য সাবজেক্টেরও দেখেছিস। তো আজকে আমি তাই এনেছি সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি ইন 15 মিনিটের মধ্যে। তো চলো শুরু করা যাক। আমাদের এই চ্যাপ্টারটা আমাদের এই মাধ্যমিকের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্টে আমরা পড়বো হচ্ছে আধান এবং কুলম্বের সূত্র সম্পর্কে। দেখ, তড়িৎ আধান হচ্ছে যে কোনো বস্তুর একটা নিজস্ব বৈশিষ্ট্য, যেরকম ভর, আয়তন, এগুলো যেরকম একটা পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য থাকে, ঠিক সেরকম তড়িৎ আধানও কিন্তু একটা পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য। সেটা দু রকমের হয় আমরা জানি, একটা পজিটিভ আধান থাকে, একটা নেগেটিভ আধান থাকে। যে কোনো পরমাণুর মধ্যে প্রোটন ইলেকট্রন যেরকম থাকে, তার মানে নেগেটিভ পজিটিভ দুটোই রয়েছে। তো সেই রকমই যদি কোনো পরমাণু ইলেকট্রন বাইরে থেকে গেইন করে বা যদি কোনো পরমাণু ইলেকট্রন বর্জন করে, তখন সেটা ক্যাটায়ন আর অ্যানায়নে পরিণত হয়। অর্থাৎ গেইন করলে হয় অ্যানায়ন, যেটা নেগেটিভ চার্জ, তার কারণ সেখানে প্রোটনের থেকে ইলেকট্রনের মাত্রা বেড়ে যাচ্ছে এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, তাই এটা হয়ে যাচ্ছে অ্যানায়ন। আর ক্যাটায়ন কোনটা? যদি কোনো পরমাণু ইলেকট্রন বর্জন করে দেয়, তখন প্রোটনের মানটা ইলেকট্রনের মানের থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন ওটা হয়ে যাচ্ছে কি? ক্যাটায়ন। আধান হচ্ছে আমাদের জানিস, আধান হচ্ছে আমাদের একক কুলম্ব, এবং আধানের একক আমরা জানি কুলম্ব এসআইতে, আর সিজিএস একক কি? ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, যার মাত্রা কি? আইটি। তার কারণ আমরা কারেন্টের ইকুয়েশন যখন পড়বো, সেটার ফর্মুলা হচ্ছে কিউ বাই টি। তাহলে এখান থেকে আমাদের আধান চলে আসছে আই ইন্টু টি, যার মাত্রা। এটা হচ্ছে একটা স্কেলার রাশি, কোনো রকমের এর শুধুমাত্র মান রয়েছে, দিক নেই, তাই এটা হচ্ছে কি? স্কেলার রাশি। আর আধানের কোয়ান্টায়ন কি? আধান আমরা সবসময় জানি যে পূর্ণ ইলেকট্রনের মানের পূর্ণ সংখ্যার সরল অনুপাতের মানে সরল গুণিতক হিসাবে থাকে। তার মানে কিউ ইকুয়ালস টু এন ই, যেখানে এন হচ্ছে সবসময় পূর্ণ সংখ্যা হবে। এন এর ভ্যালু সবসময় কি থাকবে? +-1, +-2, +-3 করে ডট ডট ডট। তার মানে কোনো পরমাণু বা যে কোনো অণু যদি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, তো সেটা অলওয়েজ কিরকম মাধ্যমে পড়বে? সবসময় টোটাল ইন্টিগ্রাল মাল্টিপ্লাই করবে। কখনো ভগ্নাংশিক ভাবে কোনো পরমাণু থেকে ইলেকট্রন বর্জন হতে পারবে না বা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণও করতে পারবে না। তো তার মানে সেটা সর্বদা কিসে থাকবে? সবসময় পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকবে। কার সাথে? ইলেকট্রনের আধানের মাল্টিপ্লায়ার হিসাবে থাকবে। ইলেকট্রনের আধান আমাদের কত হয়? -1.602 × 10⁻19 কুলম্ব, যেটা হচ্ছে যে কোনো পদার্থের সব থেকে ক্ষুদ্রতম চার্জ। ঠিক আছে, এবার এখান থেকে আমরা জানি যে সমজাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে, তাই কি না? আমরা কি পড়েছি? সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। জানিস, দুটো মেয়েদের মধ্যে কাছাকাছি থাকলে লাগলে ঝগড়া, আর বিপরীত জাতীয় আধান কি হয়? একে অপরকে আকর্ষণ করে। এই যে এদের মধ্যে আকর্ষণ আর বিকর্ষণ বলের মানটা বিজ্ঞানী কুলম্ব একটা সূত্রের সাহায্যে প্রকাশ করলেন। উনি কি বললেন? এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ হয় চার্জের মধ্যে, সেটা তাদের গুণফলের সাথে সমানুপাতিক হবে আর তাদের দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক হবে। এবং এই দুটো সমীকরণকে একত্রে করলে আমরা কি পাবো? F is proportional to Q1 Q2 by R square। প্রপোর্শনাল সাইন তুলে অলওয়েজ একটা কনস্ট্যান্ট আনতে হয়। তাহলে F equals to K Q1 Q2 by R square। এখানে K টাকে আমরা কি বলবো? কুলম্বিক কনস্ট্যান্ট, বা এর মান আমরা বায়ুর রেসপেক্টে জানবো, যেটার এসআই তে ভ্যালু হবে হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, আর বায়ুতে সিজিএস এর মান হবে হচ্ছে 1। তাহলে আমাদের কিন্তু এই ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবারে আমাদের চলে আসবো, আর এই যে কুলম্বের সূত্রে যে কুলম্বিক কনস্ট্যান্ট, এটা কিন্তু মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করে। অর্থাৎ ডিফারেন্ট মাধ্যমে কিন্তু এর মানটা চেঞ্জ হয়, যেমন বায়ুতে এর মানটা আমি বললাম। এরপরে আমাদের চলে আসবো কি করে কারেন্ট ফ্লো করে। মনে রাখবে, কারেন্ট ফ্লো করার জন্য আমাদের যেরকম একটা ব্যাটারি দরকার, ব্যাটারির মধ্যে থাকে কি? পোটেনশিয়াল বা তড়িৎ বিভব আমাদের সম্পর্কে জানতে হবে। তো তড়িৎ বিভবের একটু কনসেপচুয়াল জায়গা থেকে একটু চিন্তা করি, যে যদি কোনো একটা আধান তুই রাখিস, তার পাশে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, যার নির্দিষ্ট রিজিয়নের মধ্যে সে আকর্ষণ আর বিকর্ষণ বলটাকে কাজ করায়। তো সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি অপর কোনো তড়িতাধানকে আনতে হয়, তাহলে আমাকে বাহ্যিক একটা কৃতকার্য করতে হবে। তো তাই বলেছে, একটা পজিটিভ ইউনিট চার্জকে যদি কোনো তড়িতাধান, যেটাকে আমরা সোর্স চার্জ বলি, তার তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে গেলে যে পরিমাণ কৃতকার্য আমাকে করতে হয়, সেইটাকেই আমরা বলা হয় তড়িৎ বিভব, যার ফর্মুলা আমাদের কি জানা আছে? V equals to W/Q। W মানে হচ্ছে যে পরিমাণ কৃতকার্য আমাকে করতে হচ্ছে, আর Q মানে হচ্ছে তড়িতাধান। তাহলে এখান থেকে আমাদের W equals to কি আসে?
কিউ ইন্টু ভি। ওকে, এই যে ভি এর ইউনিট তাহলে কি হবে, ভি মানে পোটেনশিয়াল, জুল পার কুলাম যেটাকে আমরা কি বলবো, ভোল্ট বলবো, এটা হচ্ছে এসআই তে। সিজিএস এ কি হবে, জুলের জায়গায় আর্গ, আর ইএসইউ কুলম্বের জায়গায় যেটাকে আমরা বলবো স্ট্যান্ড ভোল্ট। এই স্ট্যান্ড ভোল্ট আর ভোল্টের মধ্যে রিলেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 স্ট্যান্ড ভোল্ট ইকুয়ালস টু 300 ভোল্ট। তাহলে এটা হয়ে গেল তড়িৎ বিভব সম্পর্কে। তো আমরা জানি যে তড়িৎ বিভব যদি থাকে সেইখানে কিন্তু একটা চার্জের ডিফারেন্স ক্রিয়েট হয়, চার্জের ডেন্সিটি ডিফারেন্স ক্রিয়েট হয়, এবং যার জন্য তড়িৎ প্রবাহিত হয়। তাহলে আমরা যদি একটা ব্যাটারির যার মধ্যে পজিটিভ আর নেগেটিভ পোটেনশিয়াল রয়েছে, তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে, তো তাকে যদি আমরা একটা তারের মাধ্যমে কানেক্ট করে দিই, তো দেখা যাবে যেখানে ইলেকট্রনের ডেন্সিটি বেশি, তার মানে নেগেটিভের থেকে পজিটিভের দিকে কিন্তু ইলেকট্রনের ফ্লো হবে। তার মানে আমি বলতে পারবো নেগেটিভ থেকে ইলেকট্রনের ফ্লো পজিটিভ দিকে হচ্ছে, এবং ইলেকট্রনের ফ্লো এর অপোজিট দিকে হচ্ছে কারেন্টের ফ্লো। তো কারেন্টের মানে বা তড়িৎ প্রবাহ মাত্রা মানে কি, মাথায় রাখবে ইলেকট্রনের ফ্লো বা চার্জের ফ্লো। তার মানে একক সময়ে যে পরিমাণ আধান কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে সেইটাকেই আমরা বলবো তড়িৎ প্রবাহ মাত্রা। যার ফর্মুলা কি হবে, যার ফর্মুলা হয় হচ্ছে যে পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, যে সময় প্রবাহিত হচ্ছে তাদের অনুপাত, অর্থাৎ I ইকুয়ালস টু কিউ বাই টি। কিউর আমি কোয়ান্টায়ন তত্ত্ব থেকে কি বললাম, কিউ মানে এনই, তাহলে আই এর ফর্মুলা এন ই বাই টি, এটাও কিন্তু হয়। তাহলে আই এর ইউনিট কি হবে, কুলম্ব পার সেকেন্ড, অর্থাৎ যেটাকে আমরা অ্যাম্পিয়ার চিহ্ন দিয়ে ডিনোট করব। ঠিক আছে, এবার আমরা চলে আসছি ওহমের সূত্রে। দেখ, তড়িৎ বিভব তড়িৎ প্রবাহ মাত্রা আছে মানে ওহম তার সূত্র নিয়ে আসবে। তাহলে ওহম কি বললেন, যদি তড়িৎ বিভবের মান বেশি হয় তাহলে সেখানে তড়িৎ প্রবাহ মাত্রাও আমরা বেশি পাবো। অর্থাৎ এখানে দুটো জিনিস কনস্ট্যান্ট রাখতে হবে, একটা হচ্ছে পরিবাহীর উষ্ণতা, আর অন্যান্য ভৌত অবস্থা কনস্ট্যান্ট রেখে বা অপরিবর্তিত রেখে। যদি বিভব প্রভেদ বেশি হয় তাহলে প্রবাহ মাত্রাও বেশি হবে, অর্থাৎ বিভব প্রভেদের সাথে প্রবাহ মাত্রার রিলেশন হবে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু আই, এখান থেকে প্রপোর্শনাল চিহ্ন তুলে একটা যে কনস্ট্যান্ট আনতে হয় সেটাকে আমরা পরিবাহী রোধ বলি, যার ফর্মুলা হয় হচ্ছে ভি বাই আই। তাহলে আর এর সাথে আর আই এর বা প্রবাহ মাত্রার যে রিলেশন সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এর একক আমরা জানি ভোল্ট পার অ্যাম্পিয়ার, যেটাকে আমরা ওহম বলে ডিনোট করি। আর সিজিএস এর একক হচ্ছে স্ট্যাট ওহম। আর এর মাত্রা যদি তুই ভি আর আই এর মাত্রা বসাস তাহলে তার মাত্রা আসে হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এবারে আমি যদি ভি আই লেখচিত্র অঙ্কন করি, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাহলে যেহেতু সমানুপাতিক সম্পর্ক তাহলে আমাদের মূল বিন্দুগামী সরলরেখা আসবে, এর নতি বার করলে, নতি মানে হচ্ছে y বাই x, এর মান বার করলে আমাদের আসছে v বাই i, যেটা কিন্তু কি রিপ্রেজেন্ট করছে, সেটা কিন্তু পরিবাহীর রোধকে রিপ্রেজেন্ট করছে। এবারে যদি v এর সাথে i এর রিলেশন প্রপোর্শনাল হয়, আমি এর উল্টো রিলেশন লিখতে পারি যে i ইজ প্রপোর্শনাল টু v। তাহলে এখান থেকে যদি আমি প্রপোর্শনাল কনস্ট্যান্ট লিখি তাহলে সেটা কিন্তু আমাদের আর হবে না, তাহলে এটা কি হবে, এটাকে বলা হয় k, যেটাকে আমরা পরিবাহিতা বলবো বা কন্ডাক্টেন্স বলবো। এই কন্ডাক্টেন্সের তাহলে ফর্মুলা কি হবে, ঠিক রেজিস্ট্যান্সের অপোজিট, অর্থাৎ k ইজ প্রপোর্শনাল, k ইজ ইকুয়ালস টু 1 বাই r, যেটার ফর্মুলা হয় হচ্ছে i বাই v, যেটা কিন্তু পরিবাহিতা নামে রিপ্রেজেন্ট করা হয়। আর এটাকে যদি আমি গ্রাফের আকারে আঁকি, i ভার্সেস v লেখচিত্র আঁকি, এটা দেখ v ভার্সেস i, এখানে i ভার্সেস v, এটাও কিন্তু যেহেতু সমানুপাতিক সম্পর্ক, অফকোর্স এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে, কিন্তু এর নতি আমরা কি পাবো, নতি থেকে আমরা পাবো হচ্ছে পরিবাহিতা, যার একক কি, ঠিক উল্টো ওহম, যেটাকে আমরা মো বলে চিন্তা করি। ঠিক আছে, এবার আমরা চলে আসবো নেক্সট টপিকে, যেটা হচ্ছে তড়িৎ রোধ সম্পর্কে। তড়িৎ রোধ কি, তার মানে প্রবাহ মাত্রাকে বাধা দেওয়ার প্রবণতাকে বলা হয় তড়িৎ রোধ। যেটা কি বিষয়ের উপর ডিপেন্ড করে, পরিবাহীর লেন্থের সাথে প্রপোর্শনাল হয়। যদি লম্বা তার না হয় তার মধ্যে তড়িৎ রোধের পরিমাণ বেশি হয়, যদি ক্ষেত্রফল বেশি হয় তাহলে কিন্তু তার মধ্যে প্রবাহ মাত্রা ভালোভাবে হয়। অর্থাৎ পরিবাহীর যদি ক্ষেত্রফল বেশি হয় তাহলে তার কিন্তু রোধের মানটা কম। এবার এই দুটোকে রিলেশনকে যদি একত্রে করা হয় তাহলে আর এর মান আসে হচ্ছে রো এল বাই এ, যেখানে রো মানে হচ্ছে পরিবাহীর রোধাঙ্ক, রোধাঙ্ক যেটা পরিবাহীর উপাদানের উপর ডিপেন্ড করে। ডিফারেন্ট ম্যাটেরিয়ালের কিন্তু রোধাঙ্কের বা রেজিস্টিভিটির মান কিন্তু আলাদা আলাদা হয়। এই রেজিস্টিভিটির উল্টোটাকেই বলা হয় কন্ডাক্টিভিটি, যেটাকে আমরা সিগমা চিহ্ন দিয়ে ডিনোট করি। প্রত্যেকটা পরিবাহীর, অর্ধপরিবাহীর, তারপরে তোমার অতিপরিবাহীর রোধাঙ্কের মান কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। মনে রাখবে, পরিবাহীর ক্ষেত্রে বা ধাতব পরিবাহীর ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে ওর রোধ বা রোধাঙ্কের মান বাড়তে থাকে, যার ফলে গ্রাফটা এরকম ভাবে হয়। বাট অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টো কন্ডিশন। তার কারণ পরিবাহীর ক্ষেত্রে কেন বেশি হয় টেম্পারেচারের সাথে, কারণ টেম্পারেচার বাড়লে ওইখানে অণুগুলোর মধ্যে ভাইব্রেশন বাড়বে, কাইনেটিক এনার্জি বাড়বে, ওদের মধ্যে সংঘর্ষ বাড়তে থাকবে, ফলে ওখানে কিন্তু রোধের মানটা কিন্তু কি হতে থাকবে, আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। বাট অর্ধপরিবাহীর ক্ষেত্রে এটা উল্টোটা। অর্ধপরিবাহী যেমন সিলিকন, জার্মেনিয়ামের টেম্পারেচারের সাথে রোধাঙ্কের সম্পর্ক হচ্ছে একদম ব্যস্তানুপাতিক, উল্টো ভাবে যায়, মানে
টেম্পারেচার বাড়লে কিন্তু কমে যায়। আর অতি পরিবাহী যেরকম নর্মালি যে কোনো ধাতব পরিবাহীগুলি অতি পরিবাহীর মতো বিহেভ করে, যেটা টেম্পারেচার যদি বৃদ্ধি করা হয় তাহলে দেখা যায় যে ওটা পরিবাহীর মতো বিহেভ করছে, কিন্তু একটা সার্টেন যদি আমি টেম্পারেচার হ্রাস করি, একটা সার্টেন টেম্পারেচারের পর ওর হঠাৎ করে রেজিস্টিভিটিটা 0 চলে আসে, এবং ওই উষ্ণতাটাকে আমরা বলি সংকট উষ্ণতা, এবং ওই পরিবাহীটাকে ওই মুহূর্তে বলা হয় অতি পরিবাহী, যেটা যেমন পারদ 4.2 কেলভিনের নিচে ওটা অতি পরিবাহীর মতো বিহেভ করে। ওকে, এরপর আমরা চলে আসবো রোধের সমবায়তে। আমরা যদি একাধিক রোধকে বা রোধককে একত্রে মিক্স করে কানেকশন করি, তাহলে আমাদের দু রকমের সার্কিট পাওয়া যায়, একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা সমান্তরাল সমবায়। যদি পরপর যুক্ত করা হয় তাহলে শ্রেণী সমবায়, যদি এরকম ভাবে যুক্ত করা হয় যেখানে দুটো রোধের লাস্ট দুটো টার্মিনাল একত্রে কানেক্টেড, তাকে বলা হয় সমান্তরাল সমবায়। মনে রাখবে শ্রেণী সমবায় কিন্তু কারেন্টের মাত্রা প্রত্যেকটা রোধকের সেম থাকে, কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা। যেমন এখানে V1, এখানে V2, এখানে V3। তাহলে আমাদের যদি এই তিনটে রোধকে নিয়ে একটা তুল্য রোধ বার করতে হয়, তাহলে তার ফর্মুলা কি আসে? RS = R1 + R2 + R3 করে ডট করে যতগুলো রেজিস্ট্যান্স পরপর যুক্ত থাকবে তাদেরকে প্রত্যেকটা যদি আমি সামেশন করি তাহলে আমাদের তুল্য রোধের মানটা আসবে। আর সমান্তরাল সমবায় কি তার তুল্য রোধের মানটা কি আসবে? 1/R1 + 1/R2 1/R3 করে আমাদের 1/RP বা এর তুল্য রোধের মানটা আসবে। আর মাথায় রাখতে হবে যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কিন্তু কারেন্টের মান প্রত্যেকটা রোধের ক্ষেত্রে ডিফারেন্ট হয়, কিন্তু পোটেনশিয়ালটা প্রত্যেকটার ক্ষেত্রে সেম হয়। বিভব প্রবাহ প্রত্যেকটার ক্ষেত্রে একই, কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা আলাদা। ঠিক আছে, এখান থেকে আমাদের একটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ সম্পর্কে। যে কোনো ব্যাটারির মধ্যে যে দুটো তড়িৎদ্বার থাকে, সেই তড়িৎদ্বারের মধ্যে যে লিকুইডটা, যেটাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলি, যেটাকে আমরা ব্যাটারির লিকুইড বলি, তার মধ্যে ক্রিয়েট হয় হচ্ছে অভ্যন্তরীণ রোধ। তার কারণ আমরা জানি যে ওখানে ইলেকট্রনগুলো ইজিলি মুভ করতে পারবে না, ওখানে কলিশন হবে, যার ফলে একটা রোধ সৃষ্টি হবে, এবং সেটাকে আমরা বলবো ব্যাটারির ভেতরের অভ্যন্তরীণ রোধ, যার ফর্মুলা আমাদের কি করে, এবং যার কারণে পোটেনশিয়াল একটা ড্রপ ক্রিয়েট হয়, যেটাকে আমরা নষ্ট ভোল্ট বলে থাকি। অর্থাৎ আমরা যে পরিমাণ ব্যাটারিকে সাপ্লাই হিসাবে লাগাই, যে পরিমাণ ইএমএফ ওখানে দেখায় বা তড়িৎচালক বল সেখানে দেখায়, সেই পরিমাণ ভোল্টেজ কিন্তু আমরা আউটপুটে পাই না, কিছু পরিমাণ সেখানে ড্রপ পাওয়া যায়, এবং সেটাকে আমরা বলবো নষ্ট ভোল্ট। তাহলে এটার ফর্মুলা কি হবে? I = E/R + R, কারণ এখানে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে বাহ্যিক রোধ প্লাস অভ্যন্তরীণ রোধ, তাই R + R। এখান থেকে একটু ক্যালকুলেশন করলে দেখা যাবে যে বাহ্যিক বিভব প্রভেদ, যেটাকে V = E - V, এখানে V মানে কি? যেটা নষ্ট ভোল্ট, যেটা I × R এর সাথে সমান, অর্থাৎ কারেন্ট ইনটু অভ্যন্তরীণ রোধের সাথে সমান, যেটাকে আমরা নষ্ট ভোল্ট বা লস্ট ভোল্ট বলে থাকি। ঠিক আছে, এই ফর্মুলাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেখান থেকে আসে হচ্ছে অঙ্ক। আচ্ছা, নেক্সট এবার আমরা আসবো তড়িৎ ক্ষমতা আর তড়িৎ শক্তি। ক্ষমতা মানে হচ্ছে কোনো একটা বৈদ্যুতিক বাতির তার পাওয়ারের কথা বলা হচ্ছে, এবং কোনো একটা বৈদ্যুতিক বাতি কোনো একটা টাইমে নির্দিষ্ট সময় যে পরিমাণ উজ্জ্বল হচ্ছে বা যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করেছে, সেটাকে ওই বৈদ্যুতিক বাতির বা বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা বলে ডিনোট করা হয়। তার মানে সময়ের সাপেক্ষে যে পরিমাণ শক্তি লস করেছে বা যে পরিমাণ কার্য করেছে। তাহলে আমাদের ক্ষমতার ফর্মুলা কি? W/T। ডাব্লুর জায়গায় আমি QV লিখতে পারি, তাহলে Q/T কে আমি IV রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে পাওয়ারের ফর্মুলা আসছে আমাদের কারেন্ট ইনটু ভোল্টেজ। নেক্সট হচ্ছে এইটাকে যদি আমি ওহমের সূত্রে অ্যাপ্লাই করি, এই V এর জায়গায় IR বসাই, তাহলে আসছে হচ্ছে I²R, এবং পাওয়ারের আরেকটা রিলেশন আসছে আমাদের P = V²/R। তাহলে পাওয়ারের ইউনিট কি হবে? এখানে হচ্ছে জুল পার সেকেন্ড, যেটাকে আমরা কি বলি? ওয়াট বলি, এটা SI তে, আর CGS হচ্ছে আর্ক পার সেকেন্ড, আর রিলেশন হচ্ছে 1 জুল পার সেকেন্ড হচ্ছে 10⁻⁷ আর্ক পার সেকেন্ড। আর তড়িৎ শক্তি মানে হচ্ছে পাওয়ার ইনটু টাইম। শক্তি আর কৃতকার্য যেহেতু ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটি, তাই শক্তির জায়গায় আমি এখানে কৃতকার্যের জায়গায় আমি শক্তি বসাতে পারি, তাহলে E = P × T, পাওয়ার ইনটু সময়, যেটার ইউনিট কি আসবে? জুল আসবে। আর তড়িৎ শক্তির ব্যবহারিক একক বা ব্যবসায়িক একক হিসাবে আমরা কিন্তু কিলোওয়াট ঘন্টা, যেটাকে আমরা BOT, বোর্ড অফ ট্রেড ইউনিট বলা হয় বা স্মল ইউনিট বলা হয়, যেটা রিলেশন হচ্ছে 1 BOT = 3.6 × 10⁶ জুলের সাথে সমান হয়। তো এইগুলো থেকে আমাদের আসে হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আর সেখান থেকে অঙ্ক। আর লাস্ট আমাদের ইলেকট্রিসিটির কনসেপ্ট হচ্ছে আমাদের জুলের সূত্র। যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি কন্টিনিউয়াস কারেন্ট প্রবাহিত হয়, তাহলে তার রোধের জন্য সেই পরিবাহীটা ধীরে ধীরে গরম হতে থাকে, এবং গরম হওয়ার ফলে কত পরিমাণ তাপ সে এমিট করবে সেটা কিন্তু বিজ্ঞানী জুল একটা সূত্রের মাধ্যমে দিয়েছিল। সেই পরিমাণ তাপটা ডিপেন্ড করে হচ্ছে কারেন্টের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হিসাবে। যখন রোধ আর টাইম কনস্ট্যান্ট থাকে, সেই পরিমাণ তাপটা ডিপেন্ড করে হচ্ছে রোধের সাথে প্রপোর্শনাল হিসাবে, আর সেই পরিমাণ তাপটা ডিপেন্ড করে হচ্ছে টাইমের সাথে প্রপোর্শনাল হিসাবে। মানে যত বেশি রোধ তত বেশি তাপ, যত বেশি সময় ধরে কারেন্ট যায় তত বেশি তাপ, আবার যত বেশি পরিমাণ কারেন্ট যায় তত বেশি তাপ। এই তিনটে সমীকরণকে একত্রে করলে আমাদের ফর্মুলাটা আসে H = I²RT, যার সমানুপাতিক ধ্রুবক হিসাবে লেখা হয় 1/J, J মানে হচ্ছে জুলস কনস্ট্যান্ট, যার মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি, আর SI তে হচ্ছে 1। এবারে এই সমীকরণটাকে আমি যদি একটুখানি সিম্পলিফাইড করি, তাহলে আসে হচ্ছে এটা হচ্ছে আমাদের CGS এর মান,
সিজিএস এ হচ্ছে জে এর মান বসাবে 4.2 আর এসআই তে হচ্ছে ডিভাইডেড বাই 1 বসালো না বসালেও হবে। এটার ইউনিটটা হচ্ছে ক্যালোরিতে পাওয়া যায়, এটা হচ্ছে আমাদের জুলে পাওয়া যায়। এবার এটাকে যদি একটু সিম্পলিফাইড করো তাহলে দেখবে যদি আমি ওহমের সূত্র বসাই তাহলে এইচ এর ফর্মুলা আরেকটাও আসে, সেটা হচ্ছে ভি স্কোয়ার টি বাই আর, আরেকটা ফর্মুলা আছে এইচ ইজ ইকুয়াল টু ভি আই টি। এই তিনটে ফর্মুলাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখান থেকে আসে হচ্ছে তোমাদের অঙ্ক। এবারে আমরা চলে আসবো একদম চুম্বকীয় ক্রিয়াতে, অর্থাৎ বিজ্ঞানী ওরস্টেড একটা এক্সপেরিমেন্ট করে কি দেখলেন যে কোনো একটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার চারপাশে ক্রিয়েট হয় হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড। সেই ম্যাগনেটিক ফিল্ডটাকে কাজে লাগিয়ে যদি উনি কোনো একটা আর্মেচারটাকে, মানে আর্মেচারের মধ্যে যদি আর্মেচারকে কোনো একটা তড়িৎ চুম্বকের মধ্যে দিয়ে যদি পাঠানো মানে তার মধ্যে তড়িৎ পাঠানো হয়, তাহলে সেই আর্মেচারটার ঘূর্ণন দেখা যাবে এবং সেটাকে কাজে লাগিয়ে তৈরি করা হয় বালচক্র এবং বৈদ্যুতিক মোটর। তাহলে এখানে ওই আর্মেচারের ওপর কত পরিমাণ ফোর্স দেওয়া হচ্ছে, সেই পরিমাণ ফোর্সের ডাইরেকশনটা আমরা ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল থেকে জানতে পারি। তাহলে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল কি বলেছে যে তিনটে বাঁ হাতের মানে আঙুলকে যদি 90 ডিগ্রি করে রাখা হয়, ফাদার মাদার চাইল্ড, ফোর্স, ম্যাগনেটিক ফিল্ড এবং কারেন্টের ডাইরেকশন আমরা এইভাবে জানতে পারবো, যেটা আমাদের অ্যাপ্লাই করা হয় বালচক্রে এবং বৈদ্যুতিক মোটরে, যেখানে তড়িৎ শক্তি কিসে রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তি। লাস্ট টপিক হচ্ছে আমাদের তড়িৎ চুম্বকীয় আবেশ। বাহ্যিক যে কার্যটা আমরা করছি এই অসিলেশনের ফলে, অসিলেশনটা দেওয়ার ফলে ওই বাহ্যিক কার্যটাই রূপান্তরিত হচ্ছে এখানে তড়িৎ শক্তিতে, যেটা লেন্স তার শক্তির সংরক্ষণ দিয়ে সূত্র দিয়ে প্রমাণ করেছিল। তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশ মানে কি, কোনো একটা বদ্ধ বর্তনীতে বা বদ্ধ কুণ্ডলীকে যদি চুম্বক প্রবাহের পরিবর্তন করা হয়, মানে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডকে ভ্যারিয়েশন করা হয়, এভাবে অসিলেশন করা হচ্ছে, এভাবে অসিলেশন করা হচ্ছে, তাহলে সেই বর্তনীর মধ্যে সৃষ্টি হয় হচ্ছে কারেন্ট, যেটা যদি তুমি অসিলেশন বৃদ্ধি করো টাইমের সাপেক্ষে, তাহলে তার মান যে অসিলেশনের ফলে যে কারেন্টটা জেনারেট করছে বা ইএমএফটা জেনারেট করছে তার সাথে প্রপোর্শনাল রিলেশনে থাকবে। এবং সেই কারেন্টের ডাইরেকশনটা আমরা বিজ্ঞানী লেঞ্জের সূত্রের সাহায্যে পাই, যেটা শক্তি সংরক্ষণ সূত্র রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এবং লাস্ট হচ্ছে ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল, যার সাহায্যে আমরা আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রার ডাইরেকশন জানতে পারি। যেরকম আমরা লেফট হ্যান্ড রুল পড়েছি সেরকম রাইট হ্যান্ড রুলও সেরকম ফাদার মাদার চাইল্ড, অর্থাৎ কোনো একটা বর্তনীকে বা আর্মেচারকে তুমি যদি একটা চুম্বকের মাঝখানে রেখে বা তড়িৎ চুম্বকের মাঝখানে রেখে জিনিসটাকে ঘোরাও, তাহলে সেই বর্তনীর সেই আর্মেচারের মধ্যে কারেন্ট আবিষ্ট হবে এবং সেই কারেন্টের ডাইরেকশন আমরা এরকম রাইট হ্যান্ড রুলের সাহায্যে পাবো। কি, এটা হচ্ছে ফোর্স, যার যেদিকে আমি ঘোরাচ্ছি তার ডাইরেকশন। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ চুম্বকের ডাইরেকশন, যেটা নর্থ থেকে অলওয়েজ সাউথের দিকে হয়। আর এটা হচ্ছে আবিষ্ট তড়িৎ প্রবাহের ডাইরেকশন, মানে হচ্ছে মধ্য আঙ্গুলির সাহায্যে আমরা ডাইরেকশন দেব আমরা কিসের, আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রার। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল, যেখানে আমার তিনটে আঙ্গুলকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে। আর লাস্ট হচ্ছে আমাদের এই যে আবিষ্ট তড়িৎ প্রবাহ হচ্ছে সর্বদা এসি কারেন্ট, যেটা দু রকমের কারেন্ট হয়, একটা ডিরেক্ট কারেন্ট, একটা এসি কারেন্ট। ডিরেক্ট কারেন্টের টাইমের রেসপেক্টে কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হয় না, আর অল্টারনেটিং কারেন্টে কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হয়। এক্ষেত্রে শক্তির ক্ষয় কম হয়, এক্ষেত্রে শক্তি ক্ষয় অনেক বেশি হয়, যার জন্য সম্প্রচারের ক্ষেত্রে আমরা সবসময় এসি কারেন্টকে ব্যবহার করব। আশা করি তোমাদের জিনিসটা সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে। বাস এইটুকুই ছিল পুরো তোমাদের চ্যাপ্টারের একটা র্যাপিড রিভিশন, অর্থাৎ আমার মনে হয় সমস্ত সূত্রগুলো, সমস্ত ফর্মুলাগুলো তোমাদের একবার করে রিভিশন হয়ে গেছে। আর প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে র্যাপিডলি রিভিশন করো, কারণ এখন হাতে কিন্তু অনেক কম সময়। আর প্রচুর পরিমাণে টেস্ট পেপার সলভ করো আর প্র্যাকটিস করো কোশ্চেন। তার ফলে কিন্তু যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে তত বেশি তোমরা পরীক্ষায় কোশ্চেনে কমন পেয়ে যাবে।